থমথমে গোপালগঞ্জে অনির্দিষ্টকালের কারফিউ। সকাল 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত শিথিল থাকবে আজ। সহিংসতায় নিহতদের বাড়িতে কান্নার রোল। আমার ঘরের ছেলে দোকানে খায়, বাড়ি খায়, দোকানদারি করে, ব্যবসা করে, বাড়ি থাকে, স্কুল করে চলে আসে। আমার সেই সন্তান চলে গেলে সেই সন্তানকে যদি ফেরত দিতে পারো তাহলে আমি যা করতে গো আমি তাই করবো। আমার জামাই কোনো দল করতো না, আমার জামাই ব্যবসা করতো। স্বাভাবিক প্রতিদিনের মতোই সে দোকানে বের হয়েছিল, তারে কেন গুলি করা হইলো? সরকারের সংলাপ প্রস্তাব প্রত্যাখ্যান করে 18 জুলাই রাজপথে নামে শিক্ষার্থীরা। পুলিশের নির্বিচার গুলিতে প্রাণ দেন মুগ্ধ ফাইয়াজ সহ 19 জন। আন্দোলনের নতুন মাত্রা। মিয়ানমারে ফিরতে ঐক্যবদ্ধ হচ্ছে রোহিঙ্গাদের সংগঠনগুলো। সক্রিয় নতুন জোট 4 ব্রাদার্স অ্যালায়েন্স। বাংলাদেশের মাটিতে সশস্ত্র তৎপরতার প্রশ্রয় নেই বার্তা পুলিশের। এখানে আশ্রয় নিয়ে ওরা কোনোভাবে ওরা সন্ত্রাসী তৎপরতায় জড়িত হোক, অস্ত্র নিয়ে ওরা সন্ত্রাসী কাজকর্ম করুক, এটা আমরা কোনোভাবে আমরা এলাও করব না। আমরা চাঁদাবাজি, দখল আর নির্যাতনের জনপদ কুমিল্লার আলিয়ারা। প্রবাসীর পরিবার টার্গেট করে চালানো হচ্ছে হামলা। যুবলীগ নেতার অত্যাচারে বাড়ি ছাড়া অনেকে। মধ্যযুগীয় কায়দায় মানুষকে প্রতিনিয়ত মারতেছে, যারা একটা পুরুষ নিয়ে গ্রামে আমাদেরকে মেরে তারপরে দিয়ে ওরা সবকিছু ভাঙচুর করে ওরা চলে গেছে। মতিঝিলের সেনা কল্যাণ ভবনে বাংলাদেশ ব্যাংকের কর্পোরেট অফিসে আগুন। ফায়ার সার্ভিসের 1 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে। এবার গাজায় ক্যাথলিক চার্চে ইসরায়েলি বাহিনীর হামলা। নিহত 3, আহত 10। যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা। দর্শক, আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার জানাচ্ছি বিস্তারিত। এনসিপির পথসভাকে কেন্দ্র করে বুধবার দিনভর সংঘর্ষ আর প্রাণহানির ঘটনায় থমথমে গোপালগঞ্জ। বুধবার রাতে শুরু হওয়া কারফিউ আবারও বাড়িয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে আজ সকাল 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত বিরতি দিয়ে এই কারফিউ চলবে অনির্দিষ্টকালের জন্য। এদিকে সংঘর্ষের ঘটনায় সন্দেহভাজন 20 জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পথে পথে ব্যারিকেড, ছড়িয়ে ছিটিয়ে থাকা ইট পাথর কিংবা লাঠিসোঁটা দেখেই অনুমান করা যায় কতটা সহিংস ছিল বুধবারের হামলা। বৃহস্পতিবার দুপুর নাগাদ এসব প্রতিবন্ধকতা সরানোর কাজ শুরু করেন পৌরকর্মীরা। তখনও জনমনে কাটেনি আতঙ্ক। একবারে ঘরে বন্দি, জরুরি অবস্থা চলতেছে, এখন তো কেউ বেরোবে না। আমরা খুব দ্রুত এই পরিবেশ থেকে কাটিয়ে উঠতে চাই, স্বাভাবিক একটা জীবনযাপন করতে চাই। কারফিউয়ের কারণে বেশিরভাগ দোকান, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ, সাধারণের আনাগোনাও কম। বয়স অনুযায়ী আমি এখনো দেখি নেই যে এরকম অস্বাভাবিক পরিস্থিতি কখন হয়েছে। এখন শহরে যেহেতু সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ জারি, তারপরেও গাড়ি চলাচল করতেছে। শৃঙ্খলা ফেরাতে বুধবার রাত থেকেই পুরো গোপালগঞ্জে টহলে ছিল পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা। সকালে বাড়ে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা। রাতভর অভিযান চালিয়ে অন্তত 20 জনকে আটক করে পুলিশ। জনগণের শান্তি আনয়নের জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার আমরা ঢাকা রেঞ্জ থেকে এবং বাংলাদেশ পুলিশ থেকে সমস্ত কিছু নেওয়া হবে। সন্ত্রাসীদের কোনো নিস্তার নেই, তারা বিন্দুমাত্র ছাড় পাবে না। বুধবার হামলা চালানো হয়েছিল জেলা প্রশাসন কার্যালয়ে এবং গোপালগঞ্জ কারাগারে। নিরাপত্তা বাড়ানো হয় এসব স্থাপনায়। আমরা প্রথম থেকে এখানে ব্যবস্থা নিয়েছি। এছাড়া আমাদের কারারক্ষীদের, তারপর এখানে যিনি কারার ইনচার্জ হিসাবে আছেন, ওনার সাহসিকতার জন্য আমরা এটা যথেষ্ট পরিমাণে আমরা ট্যাকল করতে পেরেছি। গতকালকে সিচুয়েশন অনুযায়ী আজকে আমরা সেভাবে প্রিপেয়ার্ড আছি। যদি কোনো কিছু আসে বা কোনো কিছু আমরা ওরকম টের পাই, তাহলে অবশ্যই আমরা ক্যাপাবল। টুঙ্গিপাড়া, কোটালীপাড়া সহ 5 উপজেলার অন্তত 12টি জায়গায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। পুরো গোপালগঞ্জ জুড়ে যে তাণ্ডব চালানো হয়েছে তার ক্ষতচিহ্ন এখনো ছড়িয়ে আছে চারদিকেই।
সকাল থেকে পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে, কিন্তু এখন এখানকার মানুষের মধ্যে এক ধরনের অজানা আতঙ্ক ভর করেছে। তারা বলছেন গোপালগঞ্জের মানুষ শান্তিপ্রিয়, যারা এই শান্তি বিনষ্ট করেছে তাদের দ্রুত শাস্তির আওতায় আনা হোক। সন্ধ্যা 6:15টার দিকে গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি নিয়ে ব্রিফ করেন ঢাকার বিভাগীয় কমিশনার। বাড়ানো হয় কারফিউয়ের সময়সীমা। পরিস্থিতির অবনতি না ঘটে এই জন্য আমরা যে কারফিউটা ছিল সেটা আমরা কন্টিনিউ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আগামীকালকে দুপুর 12টা পর্যন্ত সেই কারফিউ বলবৎ থাকবে এবং 2 ঘন্টা বিরতি দিয়ে আবার সেটা পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সেটা চলমান থাকবে। বিভাগীয় কমিশনার বলেন, সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কিছু নেই। যারা দুষ্কৃতিকারী তাদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে। পুলিশি অভিযান দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে। কারফিউয়ের সময়সীমা বাড়ানোর পর রাতে বাড়ানো হয় আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান এবং টহল। পুরো শহরে বিরাজ করে থমথমে অবস্থা। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, গোপালগঞ্জ। দর্শক, এই মুহূর্তে জানতে চাই গোপালগঞ্জের পরিস্থিতি এবং সেটি জানাতে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী মোজাম্মেল হোসেন মুন্না। মুন্না, আমরা একটু আপনার কাছ থেকে বিস্তারিতভাবে জানতে চাই সহিংসতার ঘটনায় নতুন করে কেউ গ্রেফতার হয়েছে কিনা এবং শহরের সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন? গোপালগঞ্জে কিন্তু এক নাগারে কিন্তু কারফিউ চলছে। সেই কারফিউ কিন্তু এখনো বলবৎ রয়েছে। গোপালগঞ্জে এখনো যদি বলি থমথমে অবস্থা রয়েছে। গ্রেফতার আতঙ্কে কিন্তু সাধারণ যারা জনগণ তারাও কিন্তু গোপালগঞ্জে এখনো যদি বলি থমথমে অবস্থা রয়েছে। গ্রেপ্তার এখানে কিন্তু অনেকেই তারা বাড়ি ছেড়েছে। আর গ্রেপ্তারের বিষয়টি আমরা সর্বশেষ যেটা জানতে পেরেছি যে গতকালকে পর্যন্ত 25 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে। আমি কিছুক্ষণ আগে গোপালগঞ্জের সদর থানার ওসি মীর সাজিদুর রহমানের সাথে কথা বলেছি। তিনি আমাকে বলেছেন যে এখন পর্যন্ত কিন্তু মামলা কিন্তু এখনো পর্যন্ত রেকর্ড হয়নি। গ্রেপ্তার রয়েছে, তবে তিনি আমাকে সংখ্যাটি এখনো জানাতে পারেনি। হয়তোবা আমরা দুপুর নাগাদ জানতে পারবো। আর যে কারফিউ চলছে, কারফিউর মধ্যে কিন্তু 2-1টি গাড়ি এবং কিছু লোকজন যারা শ্রমজীবী মানুষ, যাদের আসলে শ্রম বিক্রি করে যাদের সংসার চালাতে হয়, তারা কেউ কেউ কিন্তু ঘর থেকে বেরিয়েছে। এই জন্য আমরা রাস্তায় কিছু কিছু রিক্সা, ভ্যান এবং ইজি বাইক আমরা রাস্তায় বের হতে দেখেছি এবং কাঁচা বাজার এখনো খোলা আছে। 2-1 জনকে আমি দেখেছি তারা কাঁচা বাজার করে তারা রিক্সায় করে বাড়ি ফিরছে, তবে সংখ্যা খুব কম। আর সব মিলিয়ে হয়তো আজকে কিন্তু কারফিউ বেলা 11টা থেকে বেলা 2টা পর্যন্ত শিথিল থাকবে। এরপরে 2টা থেকে আবার 6টা কারফিউ আবার আগের মতনই বলবৎ থাকবে। তবে এরপরে সিদ্ধান্ত নেওয়া হবে যে কারফিউ কত পর্যন্ত আবার বাড়ানো হবে না কমানো হবে, এটি সিদ্ধান্ত নেওয়া হবে। রেজা, সেই খবরের বিস্তারিত আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ মোজাম্মেল হোসেন মুন্না আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। গোপালগঞ্জে বুধবার এনসিপির পথসভাকে কেন্দ্র করে সহিংসতায় নিহতদের বাড়িতে এখন কান্নার রোল। নিহত সোহেল মোল্লা ও দীপ্ত সাহার পরিবার বলছে তারা কোনো দলের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল না। দুজনেই ব্যবসায়ী ছিলেন। ময়না তদন্ত ছাড়াই নিহতদের মরদেহ দাফন ও সৎকার করা হয়। একটু আগে বাবারে ফোন দাও, মা ফোন দাও। বাবা টোটানে গেছে, বাবা দোকানে গেছে। বড় ছেলে রায়ানের সব আবদার ছিল বাবার কাছেই। বাবা কখন বাড়ি ফিরবে, জড়িয়ে ধরবে বুকে, সেই অপেক্ষায় ছোট্ট শিশুটি। 1.5 বছর বয়সী নিহানের চোখও খুঁজে ফিরছে বাবাকে। বুধবার গোপালগঞ্জে সহিংসতায় প্রাণ গেছে ব্যবসায়ী সোহেল মোল্লার। স্বজনরা জানায় হইচই শুনে শহরের কেরামত আলী প্লাজায় দোকান থেকে বের হন তিনি। কিছু দূরে চৌরঙ্গি মোড় এলাকায় গিয়ে দাঁড়ানোর সাথে সাথে গুলিবিদ্ধ হন। একমাত্র সন্তানকে হারিয়ে থামছেই না মা বাবার আহাজারি। পরিবার বলছে রাজনীতির সাথে জড়িত ছিল না সোহেল। আমার একটা কবুতর, আমার আর কেউ নাই রে। কোনো অভিযোগ নাই। আমার স্বামী সাধারণ মানুষ ছিল, সাধারণ ব্যবসায়ী ছিল, তারে গুলি করা হয়েছে। আমি এতটুকুই যাই সবার কাছে, সেই জন্য জান্নাতবাসী হই। আমার পক্ষে মানে
দীপ্ত সাহার বাড়িতেও কান্নার রোল। তার এমন মৃত্যু কিছুতেই মানতে পারছে না পরিবার। দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে গুলিতে দীপ্ত মারা যান বলে জানান স্বজনরা। বলেন তিনি রাজনীতির সাথে জড়িত ছিলেন না। আমার সোনার মানিক তো ঘরের ছাল, ব্যবসা বাণিজ্য করতো, বাসাতে ঘরে থাকতো, কোনো দলের মধ্যে নাই, কোনো কিছুর মধ্যে যুক্ত নাই। কেন আমার এই তুলে নিয়ে ও তো সাধারণ ব্যবসায়িক ছিল, চন্দ্রমুখী গার্মেন্টস এর মালিক। দোকান ঠিকই ওইভাবে আটকে চলে আসতেছে। যখনই এটা হইল তখন ও দোকান আটকে চলে আসতেছিল, তো ও তার বুঝতে পারে না যে এরকম গোলাগুলি শুরু হয়ে গেছে। ময়নাতদন্ত ছাড়াই দুজনের মরদেহ দাফন ও সৎকার করা হয়েছে। বুধবার গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রায় হামলা চালানো হয়। পরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে সংঘর্ষ হয় আইনশৃঙ্খলা বাহিনীর। নিহত হয় 4 জন। জাহিদ হাসান, যমুনা নিউজ। গোপালগঞ্জে হামলার ঘটনায় সুষ্ঠু বিচার চেয়ে 3 দফা দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। হামলার তীব্র নিন্দা জানিয়ে নতুন কর্মসূচিও ঘোষণা করেছে দলটি। বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলা মোটরে এনসিপির কার্যালয়ে এক ব্রিফিংয়ে এনসিপি নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে আজ বিকেলে জাতীয় প্রেস ক্লাবের চত্বরে বিক্ষোভ সমাবেশ কর্মসূচির ঘোষণা দেয় দলটি। সেই সমাবেশ থেকে আসতে পারে পরবর্তী কর্মসূচি। ব্রিফিংয়ে গোপালগঞ্জের ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে বিভাগীয় পর্যায়ে তদন্ত, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের আওতায় আনা এবং এনসিপির বাকি পদযাত্রায় নিরাপত্তা নিশ্চিতের 3 দফা দাবি তুলে ধরেন নেতারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে। এছাড়া আজ মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জে পথসভার কথা রয়েছে দলটির। অন্যান্য জেলা থেকেও চিহ্নিত সন্ত্রাসীরা ওখানে গিয়ে পুনর্বাসিত হয়েছে, তারা আশ্রয় নিয়েছে। প্রত্যেককে চিহ্নিত করে প্রত্যেককে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে। এই নিষিদ্ধ ঘোষিত সংগঠনের প্রত্যেকটি জঙ্গি সন্ত্রাসীদেরকে যতক্ষণ না পর্যন্ত আইনের আওতায় না আনা হবে ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি চলতে থাকবে। রংপুর মহানগরীর মডার্ন মোড়ে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ অর্জন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি মুছে দিয়েছে আহত জুলাই যোদ্ধারা। বৃহস্পতিবার রাতে স্মৃতিস্তম্ভের শীর্ষে থাকা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি স্প্রে ক্যান ও কালো রং দিয়ে মুছে দেয়া হয়। 35 ফিট উচ্চতার এই স্তম্ভের অন্যান্য মুক্তিযুদ্ধের ছবি রেখে দেয় তারা। জুলাই যোদ্ধাদের দাবি, জুলাই বিপ্লবে মুজিববাদের কবর দেয়া হয়েছে, তাই ফ্যাসিস্ট হাসিনার পিতার ছবি মুছে দেয়া হয়েছে। তারা আরও জানিয়েছেন, মুছে দেয়া স্থানে বাংলাদেশের পতাকা অথবা রংপুরের জুলাই যুদ্ধে শহীদদের ছবি এঁকে দেয়া হবে। জুলাই সনদ তৈরির প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ ও মানুষের কাছে দৃশ্যমান। ঐক্যমত্য কমিশনের বৈঠকে এমন নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐক্যমত্য কমিশনের এক বৈঠকে এই নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ও কমিশন প্রধান অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস। বৈঠকে ঐক্যমত্য কমিশনের কাজের অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়। আগামী 5 আগস্টের মধ্যেই জুলাই সনদ তৈরির কাজ সম্পন্ন করতে সর্বোচ্চ চেষ্টা চলছে বলে কমিশন সদস্যরা প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন। সেদিন বাংলাদেশটা যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছিল। সারা দেশে নির্বিচারে পুলিশ গুলি করেছিল আন্দোলনকারীদের বুকে পিঠে। কোটা সংস্কারের দাবিতে ছাত্র ঐক্য বিনষ্ট করতেই নির্বিচারে মানুষ মারার পরিকল্পনা করে ক্ষমতাসীন শেখ হাসিনা। উত্তরায় আন্দোলনে অংশ নিয়ে পানি খাওয়ানো মুগ্ধ ধানমন্ডি 27-এর ফারহান ফাইয়াজ ও ঢাকা টাইমসের সাংবাদিক মেহেদি হাসান সহ 19 জন পুলিশের গুলিতে নিহত হয় এদিন। শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন বাস্তবায়নে ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়। সরকার আলোচনা চাইলেও শিক্ষার্থীরা সাফ জানিয়ে দেয়, শহীদদের রক্তের উপর দিয়ে কোনো সংলাপ নয়। 24-এর 18 জুলাইয়ের কথা জানাচ্ছে। দর্শক দেখুন আমারই করা একটি প্রতিবেদন। সারা দেশে প্রাণ গেছে 19 জনের। আমি এই মুহূর্তে রয়েছি উত্তরার জসিমউদ্দিন এলাকায়। জুলাইয়ের 18 তারিখে ঠিক এই এলাকায় পুলিশের সাথে শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ হয়। 24-এর জুলাই 18 রাজধানীর উত্তরা এলাকা কমপ্লিট শাটডাউন সফল করতে বেলা 11টা থেকেই এই এলাকা অবরুদ্ধ করে ছাত্র জনতা।
ধাওয়া পাল্টা ধাওয়া আর টানা কয়েক ঘন্টা সংঘর্ষ চলে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। বিপরীতে শিক্ষার্থীরা ছোড়ে ইট পাটকেল। এ সময় পুলিশের গাড়ি আন্দোলনকারীদের চাপা দেওয়ার ছবিও পাওয়া যায় যমুনার ক্যামেরায়। অনেক শিক্ষার্থীরা এখানে এসেছেন যারা আহত অবস্থায় রয়েছেন, আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে আপনারা পুলিশের সেই বর্বরোচিত অ্যাকশনে বেশ কয়েকজন হতাহত হয়, যাদের উত্তর আধুনিক মেডিকেল ও কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। যমুনা টেলিভিশন শিক্ষার্থীদের সেই হতাহতের সংবাদও প্রচার করে। সারাদিনের সংঘর্ষে ওই দিন সন্ধ্যা নাগাদ শুধুমাত্র উত্তরাতেই 8 জন মৃত্যুর সংবাদ মিলে, যার মধ্যে একজন মীর মুগ্ধ। মহাখালীতে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘাত, সহিংসতা হয় আন্দোলনকারীদের। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও বনানী সেতু ভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। মিরপুরেও শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। ক্ষুব্ধ শিক্ষার্থীরা মিরপুর 10 নম্বর গোল চত্বরের পুলিশ বক্সে আগুন দেয়। গোল চত্বরের নিচে বাসে দেয়া আগুনের ধোঁয়া ওঠে মেট্রো রেলে। পরে 4টি স্টেশন বন্ধ হয়ে যায়। ধানমন্ডিতেও পুলিশ ও আওয়ামী লীগের সাথে সংঘর্ষ হয় ছাত্র জনতার। এদিন 27 নম্বরে পুলিশের গুলিতে মারা যায় রেসিডেন্সিয়ালের শিক্ষার্থী ফারহান ফাইয়াজ। প্রগতি সরণি এলাকায় সড়ক অবরোধ করেছে বেসরকারি 4 বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সড়কে অবস্থান নিয়ে কোটা বিরোধী স্লোগান দিতে থাকে তারা। ব্রাক বিশ্ববিদ্যালয়েও পুলিশ নির্বিচারে গুলি চালায়। সহিংসতায় নিহত হয় কয়েকজন। শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুললে র্যাবের হেলিকপ্টারে পালাতে দেখা যায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। হেলিকপ্টার থেকে শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়াও হয় এদিন। রাতভর চলা সংঘর্ষের পর ভোর থেকে রাজধানীর যাত্রাবাড়ি ও শনির আখড়ায় ছিল থমথমে অবস্থা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা সহ সারা দেশে 229 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। এদিন বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া যায় এই এলাকা থেকে। বাংলাদেশ টেলিভিশনের প্রধান কার্যালয়ে হামলা চালায় আন্দোলনরত শিক্ষার্থীরা। করা হয় ভাঙচুর ও অগ্নিসংযোগ। এদিন কোটা সংস্কারে নীতিগতভাবে একমত হয় সরকার। তবে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সাফ জানিয়ে দেন, গুলি আর আলোচনা একই সঙ্গে চলতে পারে না। তখন আসলে কোনো আলোচনার কোনো পরিস্থিতি থাকেনি। তখন আমরা সিদ্ধান্ত দিই যে আমরা কোনো ধরনের আলোচনা আমরা করব না, কোনো ধরনের আলোচনায় আমরা বসবো না। বিএনপি ও আওয়ামী লীগ থেকে পাল্টাপাল্টি মন্তব্য চলতে থাকে যথারীতি। এদিকে শঙ্কায় নিজ নাগরিকদের চলাচলে সতর্কতা জারি করে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। ঢাকার বাইরে সারা দেশে এদিন আন্দোলন ছড়িয়ে পড়ে বারুদের মতো। প্রতিবাদ, ঘৃণা আর ক্ষোভে ফুঁসে ওঠে দেশবাসী। নরসিংদী, চট্টগ্রাম, সাভার, মাদারীপুর, রংপুর ও সিলেটে 8 জন নিহত হয়। গণমাধ্যমের তথ্য অনুযায়ী এদিন সারা দেশে প্রাণ যায় 19 জনের। এর মধ্যে রাজধানীতে 12 জনের মৃত্যু নিশ্চিত করে হাসপাতালগুলো। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। 1 বছর আগে ঠিক এই দিনে উত্তাল ছিল চট্টগ্রাম। সব প্রবেশ পথে এবং মোড়ে মোড়ে চলে হামলা, গুলি, সংঘর্ষ। স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ে আন্দোলনের দাবানল। জীবনের ঝুঁকি নিয়ে উত্তপ্ত রাজপথে নামা চট্টগ্রামের শিক্ষার্থীরা জানালেন সেদিনের ভয়াল অভিজ্ঞতার কথা। 18 জুলাই 2024 সকাল 10টা থেকে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা জড়ো হয় চট্টগ্রামের শাহ আমানত সেতু গোল চত্বরে। এক পর্যায়ে পুলিশ হামলা চালালে বাধে সংঘর্ষ। রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। একই সময়ে চাঁদগাঁও, বহদ্দারহাট, মুরাদপুর সহ বিভিন্ন পয়েন্টে শিক্ষার্থীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষে 1 জন নিহত ও অর্ধ শতাধিক আহত হয়। আন্দোলনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে পুরো চট্টগ্রামে। নিরস্ত্র ছাত্র জনতার উপর হামলা, গুলির সেই ভয়াল দিনের বর্ণনা দেন এই শিক্ষার্থী। সামনে নারীদের বলয় ভেদ করতে না পেরে তারা কাপুরুষের মতো পিছন থেকে হামলা করে। যখন আমাদের স্টুডেন্টরা খেপে যায় তখন হচ্ছে যে তাদের উপর পাথর নিক্ষেপ করা শুরু করে এবং এক পর্যায়ে তারা ওপেন ফায়ার শুরু করে।
সেদিন আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দেয়া এই শিক্ষার্থী আহত হন। ঝুঁকি আর হুমকির পরও দমে যাননি। পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ একাকার মিলেমিশে আমাদের উপর হামলা চালিয়েছে এবং ওপেন ফায়ার শুধুমাত্র পুলিশ করে নাই, পাশাপাশি ছাত্রলীগ, যুবলীগ করেছে। আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীদের অভিযোগ, গুলিবর্ষণের নির্দেশদাতা সহ জড়িতদের বেশিরভাগই এখনও ধরাছোঁয়ার বাইরে। এ নিয়ে হতাশ তারা। শহীদদের রক্তের দায়বদ্ধতার জায়গা থেকে, আমাদের আহত ভাইদের দায়বদ্ধতার জায়গা থেকে আমরা চাই যে বিচারের কথা বলে আমরা এই দৃশ্যমান কোনো আমরা বিচার দেখি নাই, সংস্কারও আমরা দেখি নাই। আমরা দ্রুত এই বিচার কার্যক্রম চাই। 1 বছর পার হয়ে গেছে, আরও 1 বছর পরে যাতে আমাদের এখানে দাঁড়িয়ে বলতে না হয় যে আমাদের বিচার কার্যক্রম হয়নি। যে লক্ষ্য, যে স্বপ্ন নিয়ে গণ অভ্যুত্থান তা পূরণ হবে এমন আশায় রাজপথ কাঁপানো তরুণরা। আমাদের অনেক সহযোদ্ধা আমার সাথে যারা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে, অনেকে নিহত হয়েছে, অনেকে পঙ্গুত্ব বরণ করেছে। যেন এরকম আর ক্রাউডিং সিচুয়েশন না হয়, এ কারণে বিচারটা সুস্পষ্টভাবে করতে হবে, না হলে আমাদের বৃথা যাবে। জুলুম, অত্যাচার, নির্যাতনকে মূলচ্ছেদ করে বাংলাদেশে ন্যায় এবং ইনসাফের একটি সমাজ বিনির্মাণ করতে হবে। মামুন নুরশি তৌফি, যমুনা নিউজ, চট্টগ্রাম। অধিকার প্রতিষ্ঠা ও নিজ দেশ মিয়ানমারে ফিরতে ঐক্যবদ্ধ হচ্ছে আরসা, আরএসও সহ রোহিঙ্গাদের সব সংগঠন। নেতারা বলছেন, রাখাইনে আরাকান আর্মির হত্যা, গণধর্ষণ, নির্যাতন প্রতিরোধে একসাথে কাজ করতে চায় তাদের নতুন জোট 4 ব্রাদার্স অ্যালায়েন্স। আর রাখাইনে পরিস্থিতির উন্নতি হলে বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের প্রত্যাবাসনও সহজ বলে আশা তাদের বিশ্বাস। এখনই না থাকলেও আরাকান আর্মিকে প্রতিহত করার মতো শক্তি তারা অর্জন করতে পারবেন শিগগিরই। তবে বাংলাদেশের মাটিতে কোনো সশস্ত্র সংগঠনের তৎপরতা চালানোকে সরকার প্রশ্রয় দেবে না বলে আবারও স্পষ্ট করেছে আর্ম পুলিশ ব্যাটালিয়ন APBN। সহকর্মী মাহফুজ মিশুর রিপোর্টে থাকছে বিস্তারিত, সাথে ছিলেন এহসান আল কুতুবী। গেল মার্চের পর থেকে রাখাইন রাজ্য প্রায় পূর্ণ নিয়ন্ত্রণে নিয়েছে আরাকান আর্মি। তারপর থেকে জান্তা সরকারের মতো তারাও শুরু করেছে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর নির্যাতন, নিপীড়ন, হত্যা, ধর্ষণ। ফলাফল, প্রাণ ভয়ে আবারও বাংলাদেশে পালিয়ে আসতে হয়েছে লক্ষাধিক রোহিঙ্গাকে। এখন বিদ্রোহী আরাকান আর্মির হাত থেকে বাঁচতে মরিয়া রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠনগুলো। সে লক্ষ্যে নানা তৎপরতাও চালাচ্ছে তারা। এরই মধ্যে গত মার্চে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসার প্রধান আতাউল্লাহ সহ 6 জনকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব। নাশকতার পরিকল্পনার অভিযোগে চলছে বিচার কাজ। এ অবস্থায় রাখাইনে আরাকান আর্মির নৃশংসতা নতুন করে ভাবিয়ে তুলেছে আরসা নেতাদের। রাখাইনে তাই সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করছে তারা। রাইট আর তো লাগে দইতে গেলে আর রোহিঙ্গা ব্যাগগুণত্ব এক জায়গার মাঝে টিভিলের মাঝে আহরিব যেদিন আর কারণ রোহিঙ্গা আছে ব্যাগগুণরে নিজের দেশের মাঝে লই যাই বললা আরা বাংলাদেশের গভর্নমেন্ট সহ আর রোহিঙ্গার লিডার সহ ব্যাগগুণে রিপার্টিশন করি বললা ব্যাগগুণে চেষ্টা করে। রাখাইনে চলমান সহিংসতায় ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন RSO। আরাকান আর্মি তোলে তারা এখনো কি করে জুলুম নির্যাতন করে আর মা বোনারে গেম রেপ করে, ফোর্সলি ডিপোর্টেশন করে, সিস্টেমেটিক এখন আর এলাকা জের গুলাগুলি করে একটু একটু যদি আর সামনে যাই এবিলিয়েট করতে পারি, টেলিবিয়েট করতে সমাজ পারি তোলে হাসেন ইনশাল্লাহ সহজ হব। রোহিঙ্গাদের অধিকার নিয়ে কাজ করে এমন 4 সংগঠন চেষ্টা করছে একসাথে কাজ করার। আরাকান আর্মি যত শক্তিশালী হইব হারা হদুন দেশ হারাই ফেলাই দে, নির্যাতিত হই দে, জুলুম হাই দে, কম দেহ তল্লা তে আরার হক আরাইও দে ইনশাল্লাহ আস্তে আস্তে শক্তিশালী হয়ে তারার আরার হক তারা তিয় লই। পুরা দুনিয়া কিন্তু রোহিঙ্গার হালত ইয়ানোরে অবজারভেশন করে কেদার হয় কেন যার তোলে অজ্ঞ সংগঠন হিসাবে হাত গতি জ্বালিয়ে জিনিস আনো মাথার রাখা পড়ে তোলে একদিন একসাথে হাসিয়ানো হইয়াইব প্রত্যেক গ্রুপ মাঠালামে হাস গরিব হদ জিনিস আনো এত সহজ ন, কিন্তু চেষ্টা করলে সামনে করা যাবে আর। আইন শৃঙ্খলা বাহিনী বলছে আরসার প্রধানকে গ্রেপ্তার করে এদেশের মাটিতে যে কোনো সশস্ত্র তৎপরতার সুযোগ নেই সেই বার্তা দিয়েছে বাংলাদেশ। মানবিকতার দৃষ্টিতে ওদেরকে এখানে থাকতে দেওয়া হয়েছে, কিন্তু এখানে আশ্রয় নিয়ে ওরা কোনোভাবে ওরা সন্ত্রাসী তৎপরতায় জড়িত হোক, অস্ত্র নিয়ে ওরা সন্ত্রাসী কাজকর্ম করুক বা নাশকতামূলক কাজকর্ম করুক, এটা আমরা কোনোভাবে আমরা এলাও করব না। আমরা কক্সবাজারের ক্যাম্পগুলোতে সব মিলিয়ে 15 লাখের মতো রোহিঙ্গার অবস্থান। বিশাল এই জনগোষ্ঠীকে সামলাতে হিমশিম খাচ্ছে বাংলাদেশ।
রাষ্ট্রবিহীন এই সব মানুষের শেষ পর্যন্ত রাষ্ট্রীয় পরিচয় যে সবচেয়ে জরুরি, আর সেই কাজটি করতে পারে কেবল মায়ানমারের জান্তা সরকার, তাও সবারই জানা। তারপরও রাখাইনের নতুন পরিস্থিতি এই সংকটকে আরও দীর্ঘমেয়াদী করে তুলল বলেই মনে করছেন বিশ্লেষকরা। মাহফুজ মিশু, যমুনা নিউজ, কুতুপালং ক্যাম্প, কক্সবাজার। রাজধানীর মতিঝিলের সেনা কল্যাণ ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত 10:30টার দিকে ভবনটির 21 তলায় বাংলাদেশ ব্যাংকের একটি কার্যালয়ে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সিদ্দিক বাজার স্টেশনের 5টি ইউনিটের 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। উঁচু ফ্লোর হওয়ায় এ সময় ক্রেনের মাধ্যমে আগুন নেভানোর কাজ করে ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের ধারণা বৈদ্যুতিক ত্রুটির কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান জানিয়েছেন, বাংলাদেশ ব্যাংকের একটি কর্পোরেট অফিসে লাগা এই আগুনের কারণ উদ্ঘাটনের তদন্ত কমিটি গঠন করা হবে। 21 তলায় বাংলাদেশ ব্যাংকের একটা কর্পোরেট অফিসে গিয়ে আগুনটা আমরা পাই। সিলিংয়ের উপরে বৈদ্যুতিক তারের ভিতরে আগুনটা ছিল। এখান থেকে প্রচণ্ড ধোঁয়া সৃষ্টি হয়, আর এই ধোঁয়াটা আস্তে আস্তে প্রত্যেকটা ফ্লোরের যে সিঁড়ি আছে অথবা লিফটের যে বয়েড স্পেস আছে সেদিকে বের হইয়া চলে আসে, যার কারণে আগুনটা আমাদেরকে নির্বাপন করতে একটু ব্যাক হয়। এই ধোঁয়ার ভিতরে আমরা খুঁজে খুঁজে বের করি আগুনটা কোথায় অবস্থানটা। সালিশের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর আদাবরে ডিম ব্যবসায়ীর গুলিতে প্রাণ গেছে প্রাইভেট কার চালক ইব্রাহিমের। অনুসন্ধানে জানা গেছে, এই সালিশে বসার আগে ইব্রাহিমের সাথে মোবাইলে উত্তপ্ত বাক্য বিনিময় হয় ডিম ব্যবসায়ী সজীবের। এরপর সালিশে হয় হাতাহাতি। এক পর্যায়ে ব্যাগে থাকা বিদেশি পিস্তল দিয়ে ইব্রাহিমকে লক্ষ্য করে 2 রাউন্ড গুলি ছুড়ে সজীব। নির্মম এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি চায় ইব্রাহিমের পরিবার। সহকর্মী আশিক মাহমুদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। 2.5 বছরের ছোট্ট রাফসান এখনো জানে না বাবা পৃথিবীর মায়া ত্যাগ করেছেন 2 দিন হলো। বাবার মৃত্যুর শোকে মা লাইজু আক্তার মূর্ছা যাচ্ছে বারবার। কথা বলার শক্তিও হারিয়ে ফেলেছেন তিনি। এদিকে আদরের ছোট ভাইকে হারিয়ে বোনদের আহাজারিও কিছুতেই থামছে না। গত বুধবার রাতে আদাবরের নবোদয় হাউজিংয়ে ভাতিজার বিরোধের মীমাংসা করতে ডিম ব্যবসায়ী সজীবের সাথে সালিশে বসে ইব্রাহিম। সালিশের এক পর্যায়ে হাতাহাতি হয় দুজনের। এ সময় দোকান থেকে বেরিয়ে ব্যাগ থেকে পিস্তল বের করে 2 রাউন্ড গুলি ছোড়ে সজীব, যার একটি ইব্রাহিমের বুকে বিদ্ধ হয়। পুরো ঘটনাটি ধরা পড়ে সেখানকার সিসি ক্যামেরায়। ডিম ভাঙে গেছে ব্যান উল্টে। ডিম ভাঙা যাওয়ার পরে তখন হেরা আবার আমার মারধর করছে। চাচারা জানার পরে চাচা কোথায় কাছে ঠিক আছে তুই সুস্থ হয়ে নে, আর আমি ঢাকার বাইরে ফিরে আসি, ঢাকার বাইরে ফিরতে না আনি। তারপরে এটা লইয়া পয়সালাত বমু। পরে ধরেন কালকে এটা নিয়ে পয়সালাত বইছিল। মানে কথা করার মধ্যে একটা থাবর মারছে আমার চাচারে সজীব ভাই। তো সজীব ভাই থাবর মারার পরে তা আপনার এরপরে এনে মানে একটু কুদাকুদি হয়েছে, তকত হয়েছে। পরে এরা বাইরে ফিটে বাইরে গেছে। বাইরে আনার লগে আপনার পরে হ্যাঁ এখানে একটা ব্যাগ ছিল, ব্যাগের তো পরে বাইর করে পরে আমার চাচারে গুলি করছে সজীব ভাই। এ সময় ঘটনাস্থল থেকেই সজীব ও তার ভাই রুবেলকে আটক করে গণধোলাই দেয় স্থানীয়রা। পরে পুলিশ ও সেনা সদস্যরা এসে তাদের উদ্ধার করে গ্রেপ্তার দেখায়। গ্রেপ্তারকৃত সজীবের কাছ থেকে উদ্ধার করা আগ্নেয়াস্ত্রটি অত্যাধুনিক বিদেশি পিস্তল। প্রশ্ন উঠেছে, একজন ডিম ব্যবসায়ীর কাছে এমন আধুনিক অস্ত্র কিভাবে এলো? ব্যবসায়ীর কাছে কিভাবে অস্ত্র থাকে? ব্যবসায়ী নয়, ব্যবসায়ী তো একটা লেস হয়, অরিজিনাল হয় সন্তোষ। যার কাছে পিস্তল থাকতে পারে সে তো সাধারণ মানুষ না। প্ল্যান করা না থাকলে এই সাধারণ জিনিসের ভিতরে ও তো অস্ত্র নিয়ে আসবে না। আর ও সাধারণ একটা ডিম ব্যবসায়ী, যদি ও সন্ত্রাস না হয় ওর কাছে তো অস্ত্রও থাকবে না। পুলিশ বলছে আসামিদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে অস্ত্রের উৎস খুঁজে বের করা হবে। এটা পরবর্তীতে ফার্দার তদন্তে আমরা হয়তো বের করতে পারবো আসলে এরা অস্ত্রটা কিভাবে পেল, কিংবা এই ডিম ব্যবসার আড়ালে অন্য কোনো ব্যবসা রয়েছে কিনা। প্রকাশ্যে এমন গোলাগুলি আর একের পর এক মানুষের প্রাণহানির ঘটনায় উদ্বিগ্ন মোহাম্মদপুর ও আদাবরবাসী। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। আতঙ্কের জনপদ কুমিল্লার নাঙ্গলকোটের আলিয়ারা গ্রাম।
ত্রাসের রাজত্ব গড়ে তোলার অভিযোগ বক্সগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি শেখ ফরিদের বিরুদ্ধে। যুগ যুগ ধরে তার বাহিনীর হামলা, ভাঙচুর, লুটপাটের শিকার অনেকেই। আতঙ্ক হয়েছেন বাড়ি ছাড়াও। পুলিশি অভিযানে গ্রেফতার হয়েছে কয়েকজন। যমুনা টিভির এই যাত্রা নাঙ্গলকোটের প্রবাসী অধ্যুষিত একটি গ্রামে, যেখানে চলছে ত্রাসের রাজত্ব, হামলা, ভাঙচুর নিত্য ঘটনা। আতঙ্কের জনপদ আলিয়ারা এলাকা। বক্সগঞ্জ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য খায়েরা আহমেদের বাড়িতে গিয়ে মিলল তার প্রমাণ। ঘরের ভেতরে বাইরে তাণ্ডবের চিহ্ন। খায়েরের অভিযোগ, ফুফাতো ভাই শেখ ফরিদের লোকজন গেল 24 জুন ও 13 জুলাই এসব হামলা চালিয়েছে। লুটপাট করা হয়েছে মালামাল। বলে গাছ আঙ্গ গরু আঙ্গ তুই এই কথা কইছি, এরা আর মারিয়া শুরু করছে। আর স্বাস্থ্য বাইরে বাকি আড়ি ধরি, মারি ধরি, মাথাটা তাহালাই কিচ্ছু রায় না। আমারে ওই সন্ধ্যে ইয়ে সিবে তুয়ানি সুলজাবি ধরিয়ে নি শেখ ফরিদের ছেলে, শহীদের ছেলে, আশরাফুলে এসআইসও আসছে আমাদের এখানে এই যে তদন্ত করার জন্য। উনারা যাইয়ে সারে নাই, উনারা আইসে মার করে ওনাদের যত আছে ওদের লোকজন নিয়ে আইসে আমাদের হামলা করছে। গেল 23 জুন দেশে ফেরেন সৌদি প্রবাসী নূর মোহাম্মদ। তিনিও শেখ ফরিদের লোকজনের হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। মামলা করলেও কাটছে না আতঙ্ক। যে এরা এমনভাবে তার সৃষ্টি করতেছে যে মানে মধ্যযুগীয় কায়দায় মানুষকে প্রতিনিয়ত মারতেছে, যারা একটা পুরুষ নেই গ্রামে। স্থানীয়দের দাবি, এসব ঘটনার নেতৃত্বে রয়েছে ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি শেখ ফরিদ, সাথে আছে আরও 3 জন। তারা যুগের পর যুগ ধরে এলাকায় ত্রাসের রাজত্ব গড়ে তুলেছে। ওনার গলায় বিয়ে চুরি ধরছে, চুরি ধরার পরে আমাদের উপরে অনেক নির্যাতন করছে, আমাদেরকে মেরে তারপরে দিয়ে ওরা সবকিছু ভাঙচুর করে ওরা চলে গেছে। তারা 20-25 জন আসছে, এরপরে আরো 5 জন আছে। আসার পর দুম করে আমাদের দরজা সবকিছু ভেঙে ফেলে। বাড়িতে গিয়ে পাওয়া যায়নি অভিযুক্ত ফরিদকে, সারা দেননি টেলিফোনেও। পুলিশের দাবি, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত বেশ কয়েকজনকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। প্রবাসী অধ্যুষিত এই অশান্ত গ্রামটির শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে কতিপয় দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা সচেতন মহলসহ সাধারণ মানুষের। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে বাগেরহাটে বিক্ষোভ মিছিল করেছেন যুবদলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার বিকেলে শহরের স্বাধীনতা উদ্যান থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এ সময় জেলা যুবদলের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন। মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন জেলা যুবদলের নেতারা। বলেন, দেশের মানুষের জানমাল নিরাপদ নয়, সরকারের ব্যর্থতায় আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতির দিকে রয়েছে। দ্রুত অরাজকতা সৃষ্টিকারীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবিও জানিয়েছেন তিনি। এই নিরাপত্তাই মনে হয় আমাদের দুর্বলতা, তাই আমাদের সম্পর্কে বলতে বলতে এক পর্যায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বর্তমান অভিভাবক রাষ্ট্রপতি তারেক রহমান সম্পর্কে তারা বলা শুরু করেছে। গাজায় একটি ক্যাথলিক গির্জায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে 3 জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার উপত্যকাটির বিভিন্ন আবাসিক এবং ধর্মীয় স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালানো হয়, যার মধ্যে ওই গির্জাও রয়েছে। হলি ফ্যামিলি চার্চ নামের গির্জাটির সাথে প্রয়াত পোপ ফ্রান্সিস নিয়মিত যোগাযোগ রাখতেন। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েলি ট্যাঙ্ক থেকে ছোড়া হয় গোলা, যার আঘাতে ধ্বংস হয়ে যায় চার্চটি। এতে ওই হতাহতের ঘটনা ঘটে। এদিকে চার্চে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে পশ্চিমা দেশগুলো। অবিলম্বে গাজায় আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়েছে ইতালি। ইসরায়েলি হামলার কঠোর সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র। 21 মাস আগে গাজায় যে ধ্বংসযজ্ঞ শুরু করে ইসরায়েল, পশ্চিম তীর, লেবানন, ইয়েমেন, ইরান হয়ে তা এখন পৌঁছেছে সিরিয়ায়। দেশটির ভূখণ্ডে বিভিন্ন সময় বিচ্ছিন্ন হামলা চালালেও এবার দ্রুজ সম্প্রদায়কে রক্ষার অজুহাতে রীতিমতো তাণ্ডব শুরু করেছে আইডিএফ। যেভাবে মধ্যপ্রাচ্যের একের পর এক দেশ নেতানিয়াহু প্রশাসনের আগ্রাসনের শিকার হচ্ছে, তাতে প্রশ্ন উঠেছে, এই ইসরায়েল থামবে কোথায়?
ইসরায়েলের বর্বরতার শিকার সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভবন, যা ধরা পড়ে টেলিভিশনের লাইভ ব্রডকাস্টে। দ্রুজ সম্প্রদায়কে রক্ষার অজুহাতে রাজধানী দামেস্ক সহ একাধিক অঞ্চলে হামলা চালিয়েছে আইডিএফ। লক্ষ্য বানানো হয়েছে বেশ কয়েকটি স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ স্থাপনা। 2023 সালের 7 অক্টোবর অপারেশন আয়রন সোর্ড নামে গাজায় যে আগ্রাসন শুরু করেছিল ইসরায়েল, তা যেন একের পর এক দেশে আরও বিস্তৃত করছে দেশটি, যার সবশেষ শিকার সিরিয়া। এর আগে সিরিয়া একাধিকবার বিচ্ছিন্ন হামলা চালালেও এবার বড় পরিসরে অভিযান চালাচ্ছে তারা। 21 মাস ধরে গাজায় নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর নির্বিচার হত্যাযজ্ঞ চালাচ্ছে নেতানিয়াহু প্রশাসন। শুধু কি গাজা, ফিলিস্তিনিদের আরেক আবাসস্থল পশ্চিম তীরেও চলছে লাগাতার তাণ্ডব। গুড়িয়ে দেওয়া হচ্ছে ঘরবাড়ি, চালানো হচ্ছে নির্বিচার গুলি। হিজবুল্লাহর সাথে সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যের আরেক আরব দেশ লেবাননও হয়েছে ইসরায়েলি হামলার শিকার। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগ পর্যন্ত রাজধানী বৈরুত সহ বিভিন্ন শহরে বোমা ফেলা হয়েছে। অবশ্য চুক্তি হওয়ার পর আগ্রাসনের মাত্রা কমলেও হামলা পুরোপুরি বন্ধ হয়নি। ইসরায়েলি বর্বরতা থেকে রেহাই পায়নি ইয়েমেনও। গাজায় আগ্রাসনের প্রতিবাদে হুতির প্রতিরোধের জবাবে রাজধানী সানা সহ বিভিন্ন অঞ্চলের বহু সামরিক ও বেসামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে আইডিএফ। প্রাণ যায় নারী, শিশু সহ অনেক বেসামরিক নাগরিকের। গত জুন মাসে ইরানও সাক্ষী হয়েছে ইসরায়েলি আগ্রাসনের। 12 দিনের সংঘাতে দেশটির বিভিন্ন স্থানে আইডিএফের হামলায় প্রাণ যায় 9 শতাধিক মানুষের, যাদের বেশিরভাগই বেসামরিক। এছাড়া ইরাকেও কয়েক দফায় হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। একের পর এক দেশকে লক্ষ্য বানিয়ে যেভাবে বর্বরতা চালাচ্ছে তেল আবিব, তাতে প্রশ্ন উঠছে বেনিয়ামিন নেতানিয়াহুর পরের লক্ষ্য কোন ভূখণ্ড? মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। এখন থেকে যুক্তরাজ্যে প্রধানমন্ত্রী নির্বাচনে অংশ নিতে পারবে 16 বছরের কিশোর কিশোরীরা, এমন একটি পরিকল্পনা গ্রহণ করেছে দেশটির সরকার। ইংল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডের স্থানীয় নির্বাচনে ভোটদানেরও সর্বনিম্ন বয়সসীমা করা হবে 16। এ নিয়ে বিরোধী দলের সমালোচনার মুখে পড়লেও তরুণদের থেকে ইতিবাচক সাড়া পাচ্ছে যুক্তরাজ্য প্রশাসন। বিশ্বের বেশিরভাগ দেশের মতোই ব্রিটেনেও ভোট দেওয়ার সর্বনিম্ন বয়স 18। দীর্ঘদিন ধরে পার্লামেন্টারি ডেমোক্রেসির জন্য আইকন হিসেবে পরিচিত দেশটিতে আলোচনা চলছে ভোটারদের বয়স পরিবর্তন নিয়ে। তারই ধারাবাহিকতায় এবার ভোট দেওয়ার ন্যূনতম বয়স কমিয়ে 16 করার পরিকল্পনা করা হচ্ছে ব্রিটেনে। যুক্তরাজ্যের স্কটল্যান্ড ও ওয়েলসে স্থানীয় কাউন্সিল ও পার্লামেন্ট নির্বাচনে আগে থেকেই ভোট দিতে পারে 16 বছর বয়সীরা। তবে ইংল্যান্ড ও নর্দার্ন আয়ারল্যান্ডের স্থানীয় নির্বাচন এবং যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে ভোট দেওয়ার সর্বনিম্ন বয়স 18 বছর। নতুন পরিকল্পনা বাস্তবায়িত হলে 16 ও 17 বছর বয়সীরাও এসব নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাবে। এই উদ্যোগকে বেশ ইতিবাচকভাবেই দেখছে দেশটির তরুণরা। যুক্তরাজ্যের সমস্যাগুলোর ব্যাপারে তরুণ প্রজন্মকে মত প্রকাশের সুযোগ দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। আমি 16-17 বছর বয়সে ভোট দেওয়ার সুযোগ পেলে তখন থেকেই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়গুলো নিয়ে ভাবতে শুরু করতে পারতাম। আমাদের ভবিষ্যৎ নির্ধারণের জন্য বেশ ভালো সুযোগ এটি, কারণ দিন শেষে আমাদের নির্বাচিত সরকারি স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং চাকরির মতো জীবনের বিভিন্ন ক্ষেত্রকে প্রভাবিত করবে। তবে এ পদক্ষেপের তীব্র সমালোচনা করছে বিরোধী দল কনজারভেটিভ পার্টি। এই বিষয়ে সরকারের অবস্থানকে বিভ্রান্তিকর আখ্যা দিয়েছেন দলটির নেতারা। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ।